হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমাদের এখন এসএলএসটি ম্যাথমেটিক্স এমসিকিউ প্রিপারেশনের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যার মধ্যে সেট রিলেশন ম্যাপিংটা চলছে। এবং আপনাদের আমি বলেছিলাম সেট রিলেশন ম্যাপিংয়ের উপরে মোট 4টে ক্লাস আপলোড করা হবে। প্রত্যেকটা ক্লাসে 5টা করে এমসিকিউ থাকবে। সেই মতো করে অলরেডি 2টো ক্লাস আপলোড করা হয়ে গেছে। এইটা হচ্ছে ক্লাস 3 নম্বর ক্লাস, ঠিক আছে। আগের 2টো ক্লাস যারা দেখেননি তারা যদি দেখতে চান তাহলে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গিয়ে এসএলএসটি ম্যাথামেটিক্স এমসিকিউ নামে ফোল্ডার আছে, ওই ফোল্ডার থেকে দেখতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারেন। কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। এই ক্লাসেও 5টা এমসিকিউ থাকবে। তো 5টা এমসিকিউ আমি একসাথে লিখে রাখিনি, তার কারণ হচ্ছে একসাথে লিখে রাখার জন্য আগের ক্লাসে আপনাদের হয়তো দেখতে একটু প্রবলেম হয়েছে, একটু ছোটো ছোটো লেখা। সেজন্য ভাবলাম আমি প্রথমে 3টে লিখি, তারপর আবার 2টো লিখবো, তাতে করে একটু দেখতে সুবিধা হবে, ঠিক আছে। কোশ্চেনের নাম দিয়েছি 11, 12, 13, কারণ আগের 2টো ক্লাস মিশিয়ে মোট 5, 5, 10টা এমসিকিউ হয়ে গেছে। ওই জন্য 11 থেকে শুরু হচ্ছে। 11, 12, 13 এটা হয়ে যাওয়ার পরে আবার 2টো এমসিকিউ আসবে 14, 15 নিয়ে আজকে ক্লাসটা শেষ হবে। আর ক্লাসের শেষে একটা বোনাস এমসিকিউ দেবো। সেই বোনাস এমসিকিউর মধ্যে ওই একটা এমসিকিউর মধ্যে অনেকগুলো এমসিকিউ ভরে থাকবে, মানে ওটা অবশ্যই দেখবেন কিন্তু, হ্যাঁ, ওটা ইম্পর্টেন্টও হবে পরীক্ষার পারপাসে। আচ্ছা চলুন কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করি। এখানে দেখুন এস দিয়েছে এটা, আর হচ্ছে এফ আর জি দুটো পারমুটেশন দিয়েছে। পারমুটেশন মানে কি? পারমুটেশন মানে আদবে হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। যদি ছবি আঁকতে চাই তাহলে এফ নামে যে পারমুটেশনটা আছে তার ছবিটা অনেকটা এরকম হয়, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। এই এফ যে পারমুটেশনটা আছে সেটা হচ্ছে এসের উপরে আছে, তার মানে এটা হচ্ছে এফটা যাবে এস থেকে এস। এবার 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 3-এ, 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 3-এ, 3 যাচ্ছে 4-এ, 3 যাচ্ছে 4-এ, আর 4 যাচ্ছে 2-এ, 4 যাচ্ছে 2-এ। এই হচ্ছে ছবি, এই হচ্ছে এফ পারমুটেশনটার ছবি। একইভাবে জি পারমুটেশনের ছবি বুঝতেই পারছেন কী হবে, ওটা আমি আর রাখছি না। এবার আমাদেরকে বলছে কি গুণফল বের করতে দিয়েছে, ঠিক আছে। এফ আছে, তার পারমুটেশন লেখার নিয়ম কি? উপরে হচ্ছে এই সেটের এলিমেন্টগুলো দিতে হবে 1 2 3 4, 1 2 3 4, আর একটা যেখানে ম্যাপ হচ্ছে সেইটা হচ্ছে লিখতে হবে, 2টা যেখানে ম্যাপ হচ্ছে সেইটা লিখতে হবে। আচ্ছা, এখানে ম্যাপিংটা কী আছে, এখানে পারমুটেশনটা কী আছে? এফ জি। তাহলে একটা কোথায় ম্যাপ হচ্ছে সেটা হচ্ছে FG1, এইটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এফ অফ, এটা কীরকমভাবে লেখা যায়? এফ অফ G1। তাহলে এফ অফ G1 কোথায় পাবো না, জি পারমুটেশনের দিকে তাকালে দেখতে পাবো G1 মানে হচ্ছে 2, G1 মানে হচ্ছে 2, 1 যাচ্ছে 2, তাহলে G1 মানে হচ্ছে 2। F2 কোথায় পাবো না, এফে পাবো। এফের মধ্যে F2 কত হচ্ছে? F2 হচ্ছে 3, 2 3-এ ম্যাপ হচ্ছে, তাহলে এটা হচ্ছে 3। তাহলে FG যে পারমুটেশন আছে সেখানে একটা ম্যাপ হচ্ছে 3-এ, ওই জন্য 1-এর নিচে 3 লিখব, ঠিক আছে। তাহলে যদি এইভাবে করতে চাই দেখুন অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য আমরা শর্টকাট ট্রিকে করবো, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি করার নিয়ম কি? তাড়াতাড়ি করার নিয়ম হচ্ছে এফ আর জি বের করতে দিয়েছে তো। আচ্ছা, এফ আর জি যখন বের করতে দিয়েছে তাহলে প্রথমে জির দিকে তাকাবেন, তারপর এফের দিকে তাকাবেন, 1 2 3 4 উপরে লিখে নেবেন, ঠিক আছে। প্রথমে জির দিকে, তারপর এফের দিকে। এবার জির দিকে ভালো করে তাকাতে হবে। জির দিকে ভালো করে তাকালে 1-এর নিচে 2 আছে। এবার এই 2টা এখানে খেয়াল করুন, 2-এর নিচে 3 আছে, তাহলে আমরা 1-এর নিচে 3 লিখব। কী হলো ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে জির দিকে, তারপর এফের দিকে। জির দিকে তাকালে 1-এর নিচে 2 আছে। এবার এই 2টা এফের দিকে দেখব, 2-এর তলায় কী আছে? 2-এর তলায় 3 আছে, তাহলে এখানে 1-এর তলায় 3 লিখে দেবো, বাস। এবার 2-এর তলায় কত আছে জানতে হবে, প্রথমে জির দিকে, তারপর এফের দিকে। তাহলে 2-এর নিচে কত আছে জিতে? 2-এর নিচে 3 আছে, তাহলে এখানে 3-এর নিচে কী আছে? 4, তাহলে এখানে লিখে দেবো 4 3। তাহলে 3-এর নিচে কী আছে? 4, এখানে 4-এর নিচে কী আছে না 2 4, তাহলে 4-এর নিচে আছে 1, 1-এর নিচে কী আছে? 2, সরি 1-এর নিচে আছে 1, তাহলে 1, ব্যাস। এই এফজি বেরিয়ে গেল। 3 4 2 1, 3 4 2 1, 3 4 2 1, 3 4 2 1, অপশান বি, ঠিক আছে। আমরা যখন ভেবে করছিলাম দেখুন মিলে গেছে। ভেবে করছিলাম 1-এর নিচে 3 ছিল না, হ্যাঁ, তো এখানে 1-এর নিচে 3 এসছে, ঠিক আছে, বাস। এবার এখানে একটা কথা বলে দিই, কিছু অর্থাৎ এই এফজিটাকে বের করার সময় এফের থেকে জির দিকে যান, মানে প্রথমে এফের দিকে যান, তারপর জির দিকে যান, কিন্তু
ওটা না করাটাই ভালো। এসকে মাপা স্যারের বই দেখবেন এভাবেই করা আছে, ঠিক আছে, এইভাবেই করবেন, এটাই কিন্তু সঠিক নিয়ম। কারণ পারমুটেশন মানে আদৌ একটা বাইজেক্টিভ ম্যাপিং, আর পারমুটেশনের মাল্টিপ্লিকেশান মানে বাইজেক্টিভ ম্যাপিংয়ের কম্পোজিশান, ঠিক আছে, সেই অনুযায়ী ধরলে যেভাবে বললাম ওটাই কিন্তু একদম সঠিক হবে, অন্যভাবে করবেন না, এটাই সঠিক নিয়ম, ঠিক আছে। এবার হচ্ছে এইটা পি মানে কি, পি মানে হচ্ছে পাওয়ার সেট, ঠিক আছে। এবার এখানে বলছে দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দিস, এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেইটা লিখতে বলেছে আর কি। আচ্ছা, আমরা এখান থেকে একটু প্রথমে হচ্ছে এটাকে একটু ভেবে করবো, তারপর শর্ট ট্রিক বানিয়ে শর্ট ট্রিকে একদম মানে 5 সেকেন্ডের মধ্যে সলভ করে নেবো। প্রথমে একটু ব্যাপারটা বুঝে নিয়ে করবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে এত কিছু না ভেবে এই P5টাকে নিয়ে ভাবি। P5 না বলাটাই ভালো, নাল সেটের সিম্বল ফাই অ্যাকচুয়ালি এরকম হয়, এটা নাল সিম্বল। আর যাই হোক ওটা আলাদা ব্যাপার। আমরা জানি যদি এ একটা সেট হয় এবং তার মধ্যে যদি এনখানা এলিমেন্ট থাকে, তাহলে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট আছে। এবার এই যে নাল সেটটা আছে, এই নাল সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ নাল সেটের এলিমেন্ট সংখ্যা হচ্ছে 0। তাহলে তার পাওয়ার সেটে অর্থাৎ পি অফ নাল সেট, পাওয়ার অফ নাল সেট, তার মধ্যে থাকবে 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ একখানা এলিমেন্ট। এবার সেই একখানা এলিমেন্ট কে, সেইটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, পাওয়ার সেটের মধ্যে কারা থাকে না, কোনো একটা সেটের যতগুলো সাবসেট হয় সেই সমস্ত সাবসেটগুলোকে একটা সেটের মধ্যে ভরিয়ে দিলে তৈরি হয় পাওয়ার সেট। এটা এখানে কে আছে না, নাল সেট। নাল সেটের সাবসেট কেবলমাত্র নাল সেট নিজে, ওই জন্য আমরা খালি এখানটায় নাল সেটটা লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর যদি পাওয়ার সেট আবার নিয়ে নেওয়া হয়, তাহলে তার মধ্যে কত এলিমেন্ট থাকবে না, 2 টু দি পাওয়ার n। n মানে কত, n মানে হচ্ছে এই সেটের এলিমেন্ট সংখ্যা মানে 1, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 1 মানে 2, দুটো এলিমেন্ট থাকবে। এবার যদি বলা হয় এই সেটের মধ্যে এলিমেন্টগুলো কে, তাহলে বলি এই সেটের এলিমেন্টগুলো হবে এই যে সেটটা আছে, এই সেটের যতগুলো সাবসেট হয়। এই সেটটা কোথায়, এই সেটটা হচ্ছে এইখানে। এই সেটের সাবসেটকে, এই সেটের সাবসেট এই সেটটা নিজে, আরেকটা হচ্ছে নাল সেট, কারণ নাল সেটটা সবার সাবসেট, ঠিক আছে। এই হচ্ছে 2খানা এলিমেন্ট। এইভাবে করে ভেবে এদিক থেকে এদিকে যেতে হবে, কিন্তু এরকম করলে রাত কেটে ভোর হয়ে যাবে, আমাদেরকে শর্টকাট ট্রিক ভাবতে হবে, ঠিক আছে। শর্টকাট ট্রিকটা বলছি, এবার ভালো করে বুঝে নিন, ঠিক আছে। তাহলে প্রথমে দেখলাম 2 টু দি পাওয়ার 0, তারপর 2 টু দি পাওয়ার 0-র পরে কি দেখলাম না, 2 এর মাথায় ওই 2 টু দি পাওয়ার 0টা বসিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার 0 মানে 1, এবার 2 এর মাথায় 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 বসিয়ে দিলাম। তারপরে যদি আবার এইটার পাওয়ার সেট খুঁজি, অর্থাৎ 3টে পি যদি হয়ে যায়, তাহলে আবার কি হয়ে যাবে, আবার হয়ে যাবে 2 এর মাথায় কে বসে যাবে, 2 বসে যাবে, তার মানে 4 হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি এর পাওয়ার সেট খুঁজি, তাহলে তার মধ্যে কটা এলিমেন্ট থাকবে, মানে 4টে পি হয়ে গেলে তাহলে 2 এর মাথায় আবার 4 বসে যাবে, অর্থাৎ 16 হয়ে যাবে, ঠিক আছে। লেখাটা একটু ভুলই হচ্ছে, অ্যাকচুয়ালি এইটার মানে তো বোঝায় একটা সেট, কিন্তু আমরা লিখছি তার এলিমেন্ট সংখ্যা, ওই জন্য এখানটা এই চিহ্নটা, কার্ডিনালিটি চিহ্নটা দেওয়া উচিত, ঠিক আছে। তার মানে মোদ্দা কথা হলো, এর এলিমেন্ট সংখ্যা খুঁজতে গেলে আমাদেরকে কটা পি আছে দেখতে হবে, 1, 2, 3, 4। একটা পির জন্য 2 টু দি পাওয়ার 0, দুটো পি, 2 টু দি পাওয়ার 0 মানে 2 টু দি পাওয়ার 0 মানে 1। এবার দুটো পির জন্য 2 এর মাথায় 1 চাপিয়ে দেবো, ঠিক আছে। 3টে পির জন্য আবার এখানে 2 পার চাপিয়ে দেবো, 4টে পি, তার জন্য এখানে 2 চাপিয়ে দেবো, বাস কাজ শেষ, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 স্কোয়ার মানে 4, 2 আর 4 মানে 16, ঠিক আছে, 16। এই হচ্ছে শর্ট ট্রিক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পি যদি থাকতো তখন কি করতাম, মানে এইটাকে নিয়ে 2 এর মাথায় বসিয়ে দিতাম, মানে এরকম হয়ে যেত, ঠিক আছে। তাহলে এরকম হয়ে গেলে কী হতো, 2 টু দি পাওয়ার, এইটার মান হচ্ছে 16, তার 2 টু দি পাওয়ার 16 হয়ে যেত, ঠিক আছে। এই হচ্ছে শর্ট ট্রিক। আচ্ছা, এইবার হচ্ছে এইখানে দেখুন কি বলেছে, এখানে এস দিয়েছে আর টি দিয়েছে। এবার এখানটা 3টে রিলেশান দেওয়া আছে, F1, F2, F3, এটা হচ্ছে রিলেশান। কেন রিলেশান বলছি, কারণ এটা হচ্ছে এস ক্রস টির সাবসেট, এস ক্রস টি এর হচ্ছে সাবসেট প্রত্যেকে,
F1 F2 F3 প্রত্যেকে হচ্ছে এস ক্রস টি সাবসেট। দেখুন এস ক্রস টি সাবসেট, আর এস ক্রস টি সাবসেট মানেই সেটা একটা রিলেশান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে তিনটে রিলেশান দেওয়া আছে। এবার আমাকে বলেছে যে এই তিনটে রিলেশানের মধ্যে কোনটা হচ্ছে ম্যাপিং ফর্ম করছে, কোনটা বা কোনগুলো। ইজ আর বলেছে, তার মানে কোনটা বা কোনগুলো, দুটোও হতে পারে একটাও হতে পারে। তো ম্যাপিং বুঝবার জন্য প্রথমে আমরা F1 F2 F3 এর হচ্ছে ছবিগুলো এঁকে নেবো, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। তিনটে ছবি আঁকবো, এই একটা, এই একটা, আর একটা এখানে এঁকে দিচ্ছি, এই একটা। প্রত্যেকের হচ্ছে ডোমেন সেটে কে আছে 1 2 3 4, এখানে আছে ABCD 1 2 3 4, এখানে আছে 1 2 3 4 ডোমেন সেট 1 2 3 4, আর এখানে আছে ABCD 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 ABCD। এবার এখানে 1 কোথায় ম্যাপ হয়েছে, 1A 1A, তাহলে 1 যাচ্ছে এতে, 1B 1B, 2C 3C 2C 3C, 4D 4D। এখানে আছে কি 1A 2B 1A 2B, 3C 3C। এখানে কি আছে 1B 2B 1B 2B, 3C 4D 3C 4D। ঠিক আছে, আচ্ছা এইটা কি, এইটা হচ্ছে F1, এইটা কি, এইটা হচ্ছে F2, এইটা কি, এইটা হচ্ছে F3। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন ম্যাপিং চেক করতে বলেছে। ম্যাপিং মানে কি, ম্যাপিং মানে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেন সেটের কেবলমাত্র একটির সঙ্গে সংযুক্ত থাকবে, তবেই হচ্ছে ম্যাপিং বলা হবে। এই ব্যাপারগুলো একটু গুলিয়ে যায়, ওই জন্য এইটা আমরা একটু মজা করে বুঝবো, যাতে আমাদের না গুলিয়ে যায়। সেই মজা করে ব্যাপারটা একটু বলি, সেইভাবেই আমরা ম্যাপিং কি ম্যাপিং নয় বুঝে যাব। আর ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেন সেটের কেবলমাত্র একটির সাথে সংযুক্ত আছে কিনা এইসব ভাবতেই হবে না। কি সেই মজার ট্রিকটা? মজার ট্রিক হচ্ছে এটাই, এই যে ডোমেন সেট আছে এইগুলোকে ভাববেন এক একটা আম, আর এইগুলো কি, এগুলো হচ্ছে এক একটা আম গাছ। তার মানে ডোমেন সেটের মধ্যে আম ভরা আছে, আর কোডোমেন সেটের মধ্যে আম গাছ ভরা আছে। আমগুলো কোথা থেকে আসবে, আমগুলো আসবে আম গাছ থেকে। ঠিক আছে, এইগুলো আম, এগুলো হচ্ছে আম গাছ, এগুলো আম, এগুলো হচ্ছে আম গাছ। এবার যদি আমরা এখানে দেখি বাস্তবসম্মত কিছু ঘটছে তাহলে বলবো ম্যাপিং, আর যদি এখানে দেখি অবাস্তব কিছু ঘটে যাচ্ছে তাহলে বলবো ম্যাপিং নয়। বাস্তব অবাস্তব মানে এটা দিয়েই বুঝাচ্ছি। এখানে দেখুন এই যে এটা কি, এটা হচ্ছে আম। কেন আম? কারণ এটা ডোমেন সেটের মধ্যে আছে। এই যে 1 নম্বর আম গাছ, এই 1 নম্বর আমটা কোথা থেকে এসছে না, 1 নম্বর আমটা আমরা দেখছি এই গাছ থেকে এসেছে, আবার এই গাছ থেকে এসেছে, তাহলে এটা হচ্ছে অবাস্তব। একটা আম কোনো দিন দুটো আম গাছ থেকে আসতে পারে না, একটা আম গাছ থেকেই আসতে পারে, তাই তো? এখানে দেখছি এই যে আমটা আছে, এই আমটা এই আম গাছ থেকেও এসেছে, আবার এই আমটা অন্য একটা ডিফারেন্ট আম গাছ থেকে এসেছে, তাহলে কিন্তু এটা ম্যাপিং নয়। বাস, এটা ম্যাপিং। এখানে দেখছি এই আমটা এই আম গাছ থেকে এসেছে, এই আমটা এই আম গাছ থেকে এসেছে, এই আমটা এই আম গাছ থেকে এসেছে, খুব ভালো কথা। কিন্তু এই যে আমটা এলো, এই আমটা যে এলো, এই তার আম গাছ কোথায়? এ কোনো গাছ ছাড়াই জন্ম নিয়ে নিয়েছে, এটা কোনো গাছ ছাড়াই জন্ম নিয়ে নিয়েছে, তাহলে কিন্তু এটা বাস্তবসম্মত কিছু হলো না, এখানে অবাস্তব কিছু ঘটে গেল, তাহলে এটা ম্যাপিং নয়। ঠিক আছে, এটা ম্যাপিং। আচ্ছা, এই আমটা এই আম গাছ থেকে এসেছে, এই আমটাও এই আম গাছ থেকে এসেছে, ঠিক আছে, বেশ করেছে। এই আম গাছটা দুটো ফল দিয়েছে, তা দিয়েছে দুটো কেন, 200 ফল দিতে পারে, কিছু যায় আসে না। একটা আম দুটো কেন, 200টা আম দিতে পারে, কিছু যায় আসে না। কিন্তু এখানে অন্য কিছু ঘটে গেছিলো, এখানে একটা আম দুটো আম গাছ থেকে এসে গেছিলো, এটা তো সম্ভব নয়। এখানে এই যে আম গাছটা আছে দুটো আম দিয়েছে, কোনো সমস্যা নেই। এই আমটা সেই আম গাছ থেকে, এই আমটা সেই আম গাছ থেকে, ভালো হয়েছে, বেশ হয়েছে। এই আমটা এসছে এই আম গাছ থেকে, এই আমটা সেই আম গাছ থেকে এসছে। এই আম গাছটা ফাঁকা থেকে গেছে, তো গেছে, কি হয়েছে? আম গাছ ফল তো নাও দিতে পারে। একটা যদি ছোট আম গাছের কথা আমরা ভাবি, তাহলে সেই আম গাছের কোনো আম থাকে না। সেরকমই এই আম গাছটা কোনো ফল দেয়নি, তো অসুবিধা কী আছে? তার জন্য ম্যাপিং হতে তো আমাদের কোনো সমস্যা নেই, এটা তাহলে ম্যাপিং। তাহলে আমাদের এখানটা কী আছে, এটা কি, এটা হচ্ছে F3। তাহলে F3টাই কেবলমাত্র ম্যাপিং হলো, আর কেউ ম্যাপিং নয়। তাহলে F3 অল দি অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে,
আমি আরও দুটো কোশ্চেন তুলছি আর তার সাথে বোনাস কোশ্চেন যেটা দেবো বলেছিলাম সেটাও তুলছি, তারপরে আবার ভিডিওটা অন করছি, ঠিক আছে। এবার দেখুন বাকি কোশ্চেনগুলো কি বলেছে এখানটায়। এফ অফ এন হচ্ছে এইটা বলেছে, এইখানে করছি। এফ হচ্ছে এন থেকে এন, কীভাবে ডিফাইন করা আছে না, এফ অফ এন সমান বলা আছে এন প্লাস 1/2, মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান, ঠিক আছে। আচ্ছা, এবার এটা ইনজেক্টিভ সাবজেক্টিভ চেক করতে দিয়েছে। আচ্ছা দেখুন এখানটায় ইনজেক্টিভ দেখানোর জন্য ইনজেক্টিভ হবে না, দেখুন এফ অফ থ্রি মানে হচ্ছে 3 + 1/2, মানে এটা 4/2 মানে বক্স 2, আর 2 এর বক্স ভ্যালু 2 নিজেই হবে, ঠিক আছে। আর এফ অফ 4 কত হবে, 4 করলে 4 + 1/2 মানে 4কে 5, 5কে 2 ভাগ দিলে 2.5, তার মানে এরও বক্স ভ্যালু হচ্ছে 2 হবে। দেখুন তাহলে 3 ≠ = 4 এই দুটো ডিফারেন্ট এলিমেন্ট ডোমেনের, কিন্তু তাদের ইমেজগুলো সমান হয়ে যাচ্ছে, F3 আর F4 হচ্ছে সমান হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এটাকে বলবো কিন্তু ইনজেক্টিভ নয়, কারণ ইনজেক্টিভ হতে গেলে দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজগুলোও ডিস্টিংক্ট হতে হয়, কিন্তু আমরা দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট পেলাম যাদের ইমেজটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা ইনজেক্টিভ নয়। এবার সাবজেক্টিভ দেখানোর জন্য কী করতে হবে, কোডোমেন সেট থেকে একটা আরবিটারি এলিমেন্ট তুলতে হবে, আরবিটারি এলিমেন্ট তুলে নিয়ে দেখাতে হবে তার হচ্ছে প্রি ইমেজ এক্সিস্ট করছে ডোমেনের মধ্যে। তাহলে আমরা এই কোডোমেন থেকে একটা এলিমেন্ট তুলছি, সাপোজ ওয়াই তুলছি, ওয়াই বিলংস টু এন কোডোমেন। আচ্ছা ওয়াইটা তাহলে ন্যাচারাল নাম্বার, তাহলে আমাদেরকে সাবজেক্টিভ দেখানোর জন্য দেখাতে হবে এফের মধ্যে কোনো একটা ন্যাচারাল নাম্বার দেবো, দিয়ে দেখাবো সেটা হচ্ছে ওয়াই হচ্ছে। তাহলে এইখানে যদি কোনো একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাই, সে সাপোজ এটা পি বলছি, তাহলে এই যে ন্যাচারাল নাম্বারটা আছে এটাকেই বলবো ওয়াই এর প্রি ইমেজ, ঠিক আছে। আচ্ছা এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে, দেখুন যদি আমরা এখানটা এখানটা যদি 2y - 1 বসিয়ে দিই, 2y - 1 বসিয়ে দিই, তাহলেই দেখুন এটা ওয়াই হয়ে যাবে। কীভাবে হচ্ছে আমি দেখিয়েও দিচ্ছি, এফ অফ 2y - 1, তাহলে বক্স এনের জায়গায় 2y - 1, তাহলে এখানে 2y - 1, তাহলে 2y - 1 + 1 / 2, এক কাটছে, ওয়াই কাটছে, তাহলে বক্স ওয়াই দেবে। কেন দেবে, কারণ ওয়াইটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, আর যদি এখানে 5 দিই তাহলে তার বক্স ভ্যালু তো 5ই হবে, তাই না। ওয়াই যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে তার বক্স ভ্যালুটা ওয়াই হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখলাম এফ অফ 2y - 1 সমান ওয়াই, তাহলে ওয়াই এর প্রি ইমেজটাকে না 2y - 1, আর ওয়াই যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে 2y - 1ও ন্যাচারাল নাম্বার হবে গ্যারান্টি সহকারে, তাহলে আমরা প্রি ইমেজ পেয়ে যাচ্ছি আরবিট্রারি এলিমেন্টের। তাহলে এক্ষেত্রে সাবজেক্টিভ হচ্ছে, ইনজেক্টিভ হচ্ছে না, সাবজেক্টিভ হচ্ছে, মানে এইটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখুন এটা একটা থিওরি বেসড কোশ্চেনে কী বলেছে, বলছে কোনটা নট ট্রু, এফ আর জি যদি ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন ম্যাপিংটাও ইনজেক্টিভ হবে, থিওরি আছে, এসকে আবাসারের বইতে আমরা থিওরি পড়েছি, বা যেই বই ফলো করেন সেখানে পড়েছেন। তারপরে এফ আর জি যদি সাবজেক্টিভ হয় তাহলে আমরা পড়েছি, তাহলে ওটা কম্পোজিশন ম্যাপিংটাও সাবজেক্টিভই হবে। আর এ দুটোকে কম্বাইন করলে এফ আর জি যদি বাইজেক্টিভ হয় তাহলে জি নট এফ এই ম্যাপিংটাও তাহলে বাইজেক্টিভ হবে। আচ্ছা আর কি আমরা পড়েছি যে জি নট এফ যদি ইনজেক্টিভ হয় তাহলে কি হয় না এফ ইজ ইনজেক্টিভ, কিন্তু জিটা ইনজেক্টিভ হবে তার কোনো গ্যারান্টি নেই। আর জি নট এফ যদি সাবজেক্টিভ হয় তাহলে আমরা কি শিখেছি না জিটা সাবজেক্টিভ হবে, কিন্তু এফ সম্পর্কে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না, ঠিক আছে। তার মানে মধ্যে কথা হচ্ছে জি নট এফ যদি বাইজেক্টিভ হয় তাহলে এফটা ইনজেক্টিভ হবে আর জিটা সাবজেক্টিভ হবে, কিন্তু গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি না এফটা হচ্ছে সাবজেক্টিভ আর জিটা হচ্ছে ইনজেক্টিভ, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি না। সেটাই দেখুন এখানে লিখে দিয়েছে, অপশান সিতে লিখেছে যে এফ আর জি যদি বাইজেক্টিভ হয়, ইফ অ্যান্ড অনলি ইফ জি নট এফ ইজ বাইজেক্টিভ, মানে বলছে এফ আর জি বাইজেক্টিভ হলে জি নট এফটা বাইজেক্টিভ হবে, আবার জি নট এফটা বাইজেক্টিভ হলে এফ আর জিটা বাইজেক্টিভ হবে না, একদমই ঠিক নয়। এফ আর জি বাইজেক্টিভ হলে জি নট এফটা বাইজেক্টিভ হবে, এটা ঠিক আছে, কোনো ভুল নেই, কিন্তু জি নট এফটা যদি বাইজেক্টিভ হয় তাহলে এফ আর জি যে বাইজেক্টিভ হবে কোনো গ্যারান্টি নেই, কারণ একটু আগে দেখলাম আমরা জি নট এফ যদি বাইজেক্টিভ হয় এফটা ইনজেক্টিভ হবে, সাবজেক্টিভ হবে তার কোনো গ্যারান্টি নেই, জিটা সাবজেক্টিভ হবে, জিটা যে ইনজেক্টিভ হবে তার কোনো গ্যারান্টি নেই, তাহলে এই অপশানটাই হচ্ছে নট কারেক্ট, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে বোনাস কোশ্চেন, যেটা
বোনাস কোশ্চেনে কী বলেছে, বোনাস কোশ্চেনে বলেছে লেট এস বি এ সেট অফ এলিমেন্ট, মানে এসের মধ্যে হচ্ছে 10খানা এলিমেন্ট আছে, এসের মধ্যে 10খানা এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশানস ডিফাইন্ড অন এস, তাহলে এসের মধ্যে রিফ্লেক্সিভ রিলেশানের সংখ্যা কটা হবে। আচ্ছা এখানে আমি ফর্মুলা বলে দিচ্ছি কয়েকটা, সেই ফর্মুলাগুলো ভালো করে মাথা সেট করে রেখে দিন, বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। আর বোনাস কোশ্চেন এই জন্য বলেছি এখানটা শুধু রিফ্লেক্সিভ নয়, আমরা সিমেট্রিক, টোটাল নাম্বার অফ রিলেশন সব কিছুই শিখবো। এসের মধ্যে যদি এনখানা এলিমেন্ট থাকে তাহলে টোটাল নাম্বার অফ রিলেশানস অন এস কত হবে না 2n²। টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশানস কটা হবে না 2n² - n। টোটাল নাম্বার অফ সিমেট্রিক রিলেশানস কটা হবে না 2n × n+1/2। ঠিক আছে, টোটাল নাম্বার অফ রিলেশন কত 2n², টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কত না 2n² - n, আর টোটাল নাম্বার অফ সিমেট্রিক রিলেশন কত না 2n × n+1/2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই ফর্মুলা লাগবে, রিফ্লেক্সিভ রিলেশনের ফর্মুলা লাগবে। ফর্মুলা কি না 2n² - n। এবার এখানে n এর মান কত, n এর মান প্রশ্নে বলে দিয়েছে 10, কারণ এসের মধ্যে হচ্ছে 10টা এলিমেন্ট আছে, তাহলে n এর জায়গায় 10 বসে দিলেই হয়ে যাবে 10² - 10, তারপর 100 থেকে 90, 90, এই অপশান বিটা কারেক্ট হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে আজকে ক্লাসটা শেষ করছি। এর নেক্সট ক্লাসে অর্থাৎ 4 নম্বর ক্লাসে আমরা 15 পর 16 থেকে শুরু করবো, 16, 17, 18, 19, 20। ঠিক আছে, ওখানেও একটা বোনাস কোশ্চেন রাখার চেষ্টা করবো। ঠিক আছে, চলুন তাহলে এখানে ক্লাস শেষ করলাম, ভালো থাকবেন সবাই, আর ভালো করে প্রিপারেশনও নিন।